আসসালামু আলাইকুম, শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের মার্চ ফরওয়ার্ড কর্তৃক আয়োজিত ব্যাংক জবের তৃতীয় ব্যাচের প্রথম লেকচারে আমরা ব্যাংক জবের ক্ষেত্রে বাংলা থেকে প্রশ্ন হবেই। তো সেক্ষেত্রে যে টপিকগুলো থেকে প্রশ্ন আসে সেই টপিকগুলোর আলোকে আমাদের লেকচারগুলো সেট আপ করা হয়েছে। আজকে প্রথম যে লেকচার রয়েছে আমাদের, সেখানে ভাষা এবং ব্যাকরণ এই বিষয়গুলোর প্রাথমিক ধারণা এখান থেকে আমাদের আলোচনা হবে। এখান থেকে বরাবরই প্রশ্ন আসে। তো আমরা সেই বিষয়গুলো সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করব। ব্যাকরণের বিষয়টাকে যদিও আমরা অনেকেই কি করে থাকি, আমরা এটাকে কঠিন একটা বিষয় মনে করে থাকি। অবশ্য এটা মনে করার পিছনে একটা কারণও আছে। কারণটা হলো আসলে ব্যাকরণ আমরা সারা জীবন যে পড়ে এসেছি, স্কুল কলেজে ব্যাকরণ যে পড়ে এসেছি, সেই ব্যাকরণের উপরে আমাদের অভিজ্ঞতাটা মধুর না, বরং একটা তিক্ত অভিজ্ঞতা। তিক্ত অভিজ্ঞতা এই কারণে যে ব্যাকরণ আমরা সারা জীবন মুখস্থের উপর দিয়ে পার করেছি, কিন্তু ব্যাকরণ এটা মুখস্থের বিষয় না। অঙ্ক এটা যেমন মুখস্থ করে মজা পাওয়া যায় না, মুখস্থের মধ্যে অঙ্কের যেমন মজা মিলে না, ঠিক একইভাবে ব্যাকরণও তাই। ব্যাকরণ তো এখানে মুখস্থের জিনিস না। ব্যাকরণ এখানে কি থাকে, এখানে বিভিন্ন ধরনের নিয়ম থাকে। সেই নিয়মের আলোকেই ভাষার কি করা হয়, প্রয়োগ সাধিত হয়ে থাকে। সেই নিয়মগুলো যদি জানা থাকে, একটা নিয়মের অধীনে কত শত শত দৃষ্টান্ত চলে আসে। এখন আমরা যদি নিয়ম না জেনে শুধু কি করি, ওই দৃষ্টান্তগুলো মুখস্থ করি, তাহলে কি হবে? যদি মুখস্থের মধ্যে আমাদের পরীক্ষায় আসে তাহলে তো ভালো লাগে, তখন ব্যাকরণ মজা লাগে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমরা আশঙ্কা আর আতঙ্কের মধ্যে থাকি, যা পড়েছি তা কমন পাবো কিনা। তো এই কারণে আমাদের কি হয়, ব্যাকরণ সম্পর্কে ধারণাটা বেশি ভালো মেলে না। তো আমরা ব্যাকরণ মুখস্থ করব না। অবশ্যই ব্যাকরণ অঙ্ক যেমন মুখস্থ নয়, বরং অঙ্ক বুঝলে যেমন অঙ্কের মজা আছে, ঠিক ব্যাকরণও তাই। আমরা ব্যাকরণ কি করব, মুখস্থ নয়। যেটা মুখস্থ সেটা তো মুখস্থের বিষয়, তাই না? ব্যাকরণ কোন ভাষার শব্দ, কিংবা মনে করেন ভাষা এটা কোন ভাষার শব্দ, এটা মুখস্থের বিষয়। কিন্তু ব্যাকরণের যে নিয়ম নীতিগুলো আছে, ব্যাকরণের যে সমস্ত অধ্যায় আছে এবং অধ্যায়ের মধ্যে যে নিয়ম নীতিগুলো আছে, সেগুলো তো আমাদের বোঝার বিষয়, তাই না? তো আমরা শুরু করব একদম একদম ভাষা সেই শুরু থেকে। ভাষা কি বলেন? ভাষা কি? ভাষা কি বলেন? ভাষা হলো যা ভেসে ভেসে যায়। তাই বলবেন, যা ভেসে ভেসে যায় তাই ভাষা। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, কি বলেন? আছে না, বলে না ভাষা? এই ভাষা কি সেই ভাষা? না, এই ভাষা সেই ভাষা নয়। এই ভাষা হলো কি? যানবাহন কাকে বলে? যানকে বহন করার জন্য যে বাহন, তার নাম যানবাহন। কি বলেন? যানকে বহন করার জন্য একটা বাহন আছে, তার নাম কি? যানবাহন। আমাদের মনের মধ্যে একটা ভাব আছে, একটা না, অনেক 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 ভাব আছে। এই ভাবগুলোকে আমরা কি করতে চাই? এই ভাবগুলোকে আমরা প্রকাশ করতে চাই। আমরা আমাদের মনের যে ভাব, যে অনুভূতি, এগুলো করতে চাই, অন্যকে জানাতে চাই। তো মনের যে ভাব আছে, এই ভাব প্রকাশ করার জন্য একটা বাহন লাগবে না? যানকে বহন করার জন্য যদি বলা হয় যানবাহন, তাহলে মনের ভাব প্রকাশের জন্য যে বাহন, ওই বাহনের নাম কি দিবেন? ওই বাহনের নাম হলো ভাব বাহন। কি বলবেন? ওই বাহনের নাম ভাব বাহন। আমরা ভাব বাহন বলি না, আমরা কি বলি? ভাষা। তো ভাষা এটা কি তাহলে? ভাষা হলো মনের ভাব প্রকাশের একটা মাধ্যম। তো মনের ভাব প্রকাশ করলাম, প্রকাশ করতে কি লাগবে? যন্ত্র লাগবে। কি যন্ত্র? মনের ভাব প্রকাশ করার জন্য যন্ত্র লাগবে। এই যন্ত্রের নাম কি? এই যন্ত্রের নাম হলো বাক যন্ত্র।
তাহলে বাকযন্ত্রের মাধ্যমে আমরা আমাদের মনের ভাব প্রকাশ করি। আচ্ছা ঠিক আছে, ভালো কথা, প্রকাশ করলাম, কিন্তু প্রকাশ করলেই কি সেটা ভাষা হবে? কখন ভাষা হবে? আমাদের মনের ভাব যখন আমরা কি করব, যখন আমরা অন্যের কাছে গিয়ে পৌঁছাবো। কিন্তু অন্যের কাছে গিয়ে পৌঁছলেই হবে না, সেটা কি হতে হবে? যার কাছে পৌঁছাবো তার কাছে এটা কি হতে হবে? বোধগম্য হতে হবে, এটা অর্থপূর্ণ হতে হবে। অর্থাৎ অর্থাৎ ভাষাটা হলো মনের ভাব প্রকাশের মাধ্যম। যেই ভাব, মনের যে ভাব বাকযন্ত্রের মাধ্যমে উচ্চারিত হয়ে অন্যের কাছে গিয়ে বোধগম্য হয়, অর্থপূর্ণ হয়, তখন সেটা হয় ভাষা। তাই তো? তো পৃথিবীতে এই যে ভাষার জন্ম হয়েছে কেন? এই ভাবকে প্রকাশ করার জন্য। এখন ভাষা যে এসেছে পৃথিবীতে, এই ভাষাগুলো কোথা থেকে আসলো? বাংলা ভাষা বা পৃথিবীতে যত ভাষা আছে এই ভাষাগুলোর উদ্ভব কোথা থেকে? কোথা থেকে এই ভাষাগুলো উদ্ভব হয়েছে? সেটা হলো ইন্দো ইউরোপীয়। ইন্দো ইন্দো ইউরোপীয় ইন্দো ইউরোপীয় যে ভাষা গোষ্ঠী এখান আপনারা তো দেখতে পাচ্ছেন না, জাস্ট ওয়েট। হ্যাঁ, এই ইন্দো ইউরোপীয় এখান থেকে কি হয়েছে, পৃথিবীতে আহ, দুটো ভাগ হলো। প্রথমে একটা হলো কেন্তুম, এটা থেকে একটা হলো কেলতুম, আর একটা হলো শতম। বলেন তো, আহ এই যে বাংলা ভাষা পেয়েছি আমরা, বাংলা ভাষা এই দুটোর মধ্যে, এই দুটোর মধ্যে কোনটা থেকে এসেছে? আপনারা একটু কমেন্টসে জানান তো, যে বাংলা ভাষা যে এসেছে, এই যে পৃথিবীতে যে বিভিন্ন ভাষার জন্ম, ভাষার গুলোর মধ্যে মূল যে ভাষা গোষ্ঠী সেটা ছিল ইন্দো ইউরোপীয়। সেখান থেকে দুই ভাগ হলো, একটা কেন্তুম আর একটা শতম। এখন এই কেন্তুম আর শতমের মধ্যে কোন ভাষা গোষ্ঠী থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে? একটু আপনারা কমেন্টসে বলেন, বলেন কেন্তুম আর শতমের মধ্যে কোনটা? হ্যাঁ, আমি প্রত্যেকটা ভাগ দেখাবো না। শতম থেকে, কোথা থেকে? শতম থেকে এসেছে বাংলা ভাষা। কোথা থেকে এসেছে? বাংলা ভাষা। কিন্তু কেন্তুম থেকে এক লাফে তো আর বাংলা আসে নাই, তাই না? কোথা থেকে এসেছে? শতম। শতম থেকে এসেছে প্রথমে কি? আর্য। শতম থেকে কি এসেছে? শতম থেকে এসেছে আর্য। তারপরে সেখান থেকে আরো ভাগ হলো, সেখান থেকে ভারতীয়, তারপরে হলো আর্য ভারতীয়। এই দেখেন, আর্য ভারতীয় সেটা মূলত প্রাচীন যে আর্য ভারতীয় সেখান থেকে আসলো। প্রাচীন আর্য ভারতীয়। তারপরে সেখান থেকে কি আসলো? অশোক লিপি। অশোক লিপি, ঠিক আছে, অশোক লিপির ভাষা। তারপরে সেখান থেকে ভাগ হলো প্রাচ্য। সেখান থেকে কি? প্রাচ্য। ভাগগুলো একটু দেখেন কোনটার পরে কোনটা থেকে আসছে। ঠিক আছে, এই যে প্রাচীন প্রাচ্য, এখান থেকে দুটা ভাগ হলো। একটা হলো মাগধী প্রাকৃত। এখান থেকে প্রাচীন প্রাচ্য থেকে অবশ্য প্রাকৃত, সেখান থেকে মাগধী প্রাকৃত, আর একটা হলো গৌড়ী প্রাকৃত।
দেখা যাচ্ছে তো বোর্ড? আচ্ছা, তাহলে প্রাচীন প্রাচ্য এখান থেকে দুইটা ভাগ হলো, একটা মাগধী প্রাকৃত আর একটা গড়ি প্রাকৃত। ঠিক আছে, এই গড়ি প্রাকৃত থেকে আরেকটা ভাগ হলো গড়ি অপভ্রংশ। গৌড়ী অপভ্রংশ, এই গৌড়ী অপভ্রংশ থেকে আসলো বঙ্গ কামরূপী। গৌড়ী দেখা যাচ্ছে, গৌড়ী অপভ্রংশ এখান থেকে আসলো কি বঙ্গ কামরূপী। আর বঙ্গ কামরূপী এটা হলো বাংলা। কষ্ট হয়ে যাচ্ছে দেখতে না? আচ্ছা, আমি আরেকটু ক্লিয়ার করে দিই। নেন দেখেন, একটু লিখে নেন। এখন এখানে আমাদের যে প্রশ্নগুলো হয়, দেখেন আমাদের যে প্রশ্নগুলো হয়, একটা প্রশ্ন হয় যে পৃথিবীতে যে ভাষা গোষ্ঠী প্রাচীন ভারতীয়, মানে পৃথিবীতে যে ভাষাগুলোর মূল উৎস কোনটাই, পৃথিবীতে যে ভাষাগুলো রয়েছে সেগুলোর মূল উৎস কোনটি, সেটা হলো ইন্দো ইউরোপীয়। এটা একটা প্রশ্ন আসে। হ্যাঁ, পৃথিবীতে যে ভাষাগুলো রয়েছে এই ভাষাগুলোর মূল উৎস বা ভাষা গোষ্ঠীর মূল উৎস কোনটা, ইন্দো ইউরোপীয়। তারপরে এই যে ইন্দো ইউরোপীয় থেকে দুটো ভাগ হলো, একটা কেতু একটা শতম। এই দুটোর মধ্যে কোনটা থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে, সেটা হলো শতম। তো শতম থেকে আমরা দেখতে পাচ্ছি এরপরে ভাগ হলো আর্য, তারপরে ভারতীয়, আর্যর মধ্যে কয়েকটা ভাগ হলো, তারপরে ভারতীয়, তারপরে প্রাচীন আর্য ভারতীয়। এখান থেকে কি হলো, অশোক লিপির ভাষা আমরা পেয়েছি। তারপরে সেখান থেকে প্রাচ্য এবং প্রাচীন প্রাচ্য। প্রাচীন প্রাচ্য থেকে দুটো আসলো, একটা একটা হলো মাগধী প্রাকৃত আর একটা হলো গৌড়ী প্রাকৃত। ঠিক আছে, তাহলে এই যে ভাষাগুলো, এখানে দুটো প্রশ্ন আসে, একটা হলো মাগধী প্রাকৃত আর একটা হলো গৌড়ী প্রাকৃত। এই যে দুটো ভাষা, এই দুটো ভাষার মধ্যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এবং ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেন তো, এই দুটোর মধ্যে কে কোনটাকে সাপোর্ট করেছেন, যে কোনটা থেকে এসেছে, মাগধী প্রাকৃত থেকে নাকি গৌড়ী প্রাকৃত থেকে? কে কোনটাকে সাপোর্ট করেছেন একটু কমেন্টস করেন আপনারা। মাগধী প্রাকৃত, গৌড়ী প্রাকৃত, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কোনটার কথা বলেছেন আর ডক্টর সুনীতি কুমার কোনটার কথা বলেছেন? বলেন কোনটা, কমেন্টস করেন। আচ্ছা, এখানে আমি বলে দিই, গৌড়ী প্রাকৃত, গৌড়ী প্রাকৃত এটা থেকে বাংলা ভাষা উদ্ভব হয়েছে, এটা বলেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে গৌড়ী প্রাকৃত থেকে। আর মাগধী প্রাকৃত এটাকে সাপোর্ট করেছেন জর্জ জর্জ গ্রিয়ারসন। জর্জ গ্রিয়ারসন তিনি বলেছেন মাগধী প্রাকৃত, এবং জর্জ গ্রিয়ারসনকে পরবর্তীতে আবার সাপোর্ট করেছেন কে, ডক্টর সুনীতি কুমার, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। ঠিক আছে, তাহলে এখান থেকে কয়েকটা প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কয়েকটা প্রশ্ন আমরা পেয়েছি। একটা যদি বলে পৃথিবীর মূল ভাষা গোষ্ঠী কোনটি, তাহলে ইন্দো ইউরোপীয়। তারপরে এখান থেকে এই দুটোর মধ্যে থেকে যদি প্রশ্ন আসে যে বাংলা ভাষা কোন ভাষা থেকে উদ্ভব হয়েছে, কেন্তুম নাকি শতম, তখন আপনি কি বলবেন, শতম। আচ্ছা, এগুলো মাঝখানে
আহ, আমি অনেক কথা আছে, এগুলো নিয়ে আপনাদের দরকার নাই। এই যে প্রাচীন প্রাচ্য, এটা যে দুই ভাগ হলো, একটা গড়ি প্রাকৃত আর একটা মাগধি প্রাকৃত, এখান থেকে প্রশ্ন আসে যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কোন আহ, মতে বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোনটি থেকে, মাগধি প্রাকৃত, গড়ি প্রাকৃত, এরকম। তাহলে এখানে কয়েকটা অপশন থাকলে আপনি তো অ্যান্সার করবেন গড়ি প্রাকৃত। আর ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় এবং জর্জ গ্রিয়ারসন তারা বলেছেন মাগধি প্রাকৃত থেকে। আচ্ছা দেখেন আরেকটা অপশন দেখেন এখানে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যে বলেছেন গড়ি প্রাকৃত থেকে, ভালো করে খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যে বলেছেন গড়ি প্রাকৃত, এই গড়ি প্রাকৃত থেকে এসেছে গড়ি অপভ্রংশ, সেখান থেকে এসেছে বঙ্গ কামরূপী। তার মানে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এখানে তিনটা অপশন, একটা হলো গৌরী প্রাকৃত, গৌরী অপভ্রংশ, বঙ্গ কামরূপী, এই তিনটার যে কোনোটাই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মত। যেহেতু গৌরী প্রাকৃতের পরবর্তী স্তর হলো গৌরী অপভ্রংশ এবং গৌরী অপভ্রংশের পরবর্তী স্তর হলো বঙ্গ কামরূপী। তাহলে যেমন চর্যাপদ রচিত হয়েছে বাংলা সাহিত্যের আদি স্তরের প্রথম নিদর্শন চর্যাপদ, সেখানে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন এর ভাষা হলো বঙ্গ কামরূপী ভাষা। কথা কি বুঝেছি? তাহলে এই যে স্তরগুলো, এখান থেকে প্রশ্ন আসে। তাহলে মাগধি প্রাকৃত যদি বলে তাহলে কে? সুনীতি কুমার। আর এখানে গৌরী প্রাকৃত, গৌরী অপভ্রংশ, বঙ্গ কামরূপী, এগুলো কার মত? ডক্টর শহীদুল্লাহর মত। হয়েছে? ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এই হলো বাংলা ভাষার আহ, উৎপত্তি, বাংলা ভাষার যে উৎস সেটার ইতিহাস আমরা দেখলাম। এবার আসে ভাষা। পৃথিবীতে যত ভাষা আছে প্রত্যেকটা ভাষার দুইটা রীতি, একটা হলো বলার রীতি আর একটা হলো লেখার রীতি। একটু দেখেন, আমি নিচে লিখবো, এখানে লিখেছি ভাষা, ভাষার দুইটা রীতি, একটা বলার রীতি, একটা লেখার রীতি। যেটা বলার রীতি এটাকে বলা হয় কথ্য, আর যেটা লেখার রীতি এটাকে বলা হয় লেখ্য। যেটা বলার রীতি এটাকে কথ্য, আর যেটা লেখার রীতি ওটাকে কি বলা হয়? লেখ্য। এখন এই যে কথ্য, এটার দুটা রূপ, একটা হলো আঞ্চলিক, একটা হলো আঞ্চলিক আর একটা হলো চলিত। কথ্য ভাষা এটা দুটা রূপ, একটা আঞ্চলিক এবং আরেকটা চলিত। আঞ্চলিক যেটা, আঞ্চলিক দেখা যাচ্ছে বল, আঞ্চলিক যেটা এটা আর একটা নাম আছে, আঞ্চলিক ভাষার আর একটা নাম হলো উপভাষা। কি বলা হয় এটাকে? এটাকে বলা হয় উপভাষা। আঞ্চলিক কোনটা? আঞ্চলিক, অঞ্চল থেকে আঞ্চলিক কথাটা এসেছে, অর্থাৎ যে ভাষাটা একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ, একটা নির্দিষ্ট অঞ্চলে চলে, সেটাই হলো আঞ্চলিক। ওই যে বলে না, খিদা মাত মাতরে বা, সবাই বুঝবেন না আমি কি বলেছি, বুঝবেন কারা? ওই সিলেট অঞ্চলের যারা তারা বুঝবেন, কিন্তু অন্য অঞ্চলের লোকজন এটা সহজে বুঝবেন না। কেন? কারণ এটা সিলেট অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ, সিলেট অঞ্চলের ভাষা, এই জন্য এটা আপনি বুঝবেন যারা সিলেট সিলেট অঞ্চলে, কিন্তু অন্য ভাষায় অন্য এলাকার বুঝবেন না। তাহলে যেটা একটা নির্দিষ্ট অঞ্চলে চলে সেটা আঞ্চলিক, এটাকে বলা হয় উপভাষা। এই উপভাষাকে ইংরেজিতে কি বলা হয় বলেন তো, কমেন্টস করেন, আপনার কমেন্টসে বলেন উপভাষাকে ইংরেজিতে কি বলা হয়? উপভাষার ইংরেজি নামটা কি? কমেন্টসে বলেন, আরো কমেন্টস চাই, বলেন দেখি, বলেন কি হবে? উপভাষার ইংরেজি নাম কি? হুম, ইংরেজি নামটা হলো ডায়ালেক্ট। উপভাষার ইংরেজি নাম ডায়ালেক্ট, DIALECT, ডায়ালেক্ট।
এটাকে ডায়ালেক্ট বলা হয়। হ্যাঁ, আচ্ছা। আর চলিত ভাষা কোনটা? যেটা সার্বজনীন চলিত রূপ, সব জায়গায় চলে, সব এলাকার মানুষ বোঝে, এটা হলো চলিত ভাষা। লেখ্য ভাষা এটার দুইটা রূপ, একটা চলিত আর একটা হলো সাধু। একটা চলিত ভাষা আর একটা কি সাধু ভাষা। আচ্ছা, চলিত ভাষা কোনটা বললাম? যেটা সব জায়গায় চলে, সব এলাকার মানুষ বোঝে, যেটা সার্বজনীন চলিত রূপ। সাধু ভাষা কাদের ভাষা বলেন? সাধু ভাষা এটা কাদের ভাষা? সাধু ভাষা, সাধু ভাষা এটা হলো গুরুদের ভাষা। গুরুদের ভাষা। গুরু, গুরু, গুরু কারা? তৎকালীন হিন্দু সমাজে চারটা শ্রেণী বৈষম্য ছিল। একটা হলো ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্রিয়, শূদ্র। কি কি? ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্রিয়, শূদ্র। এই চারটা শ্রেণীর মধ্যে ব্রাহ্মণরা ছিল সমাজের অভিজাত, আর বাকিরা ছিল নিম্নবর্ণের হিন্দু। এই ব্রাহ্মণদের সাথে নিম্নবর্ণের হিন্দুদের ছিল আকাশ পাতাল তফাৎ। নিম্নবর্ণের হিন্দুরা কখনো ব্রাহ্মণদের বাড়ির পাশ দিয়ে হাঁটতে পারবে না, দূর দিয়ে হেঁটে যেতে হবে, তাও কি ওই খড়মটা খুলে বগলে নিয়ে, মাথায় যদি ছাতা থাকতো মাথার ছাতা নামিয়ে মাথা নিচু করে নম নম করতে করতে যেতে হয়েছে। যদি কখনো নিম্নবর্ণের হিন্দুরা ব্রাহ্মণদের বাড়ির পাশ দিয়ে হেঁটেছে, পা কেটে ফেলে দিয়েছে। বুঝতেই পারছেন বৈষম্যটা কতটা ভয়াবহ ছিল। তো এই যে ব্রাহ্মণ যারা ছিল তাদেরকে বলা হতো গুরু। ব্রাহ্মণদেরকে কি বলা হতো? গুরু, গুরু, গুরু। এই ব্রাহ্মণদের ভাষা অর্থাৎ গুরুদের ভাষা ছিল সাধু ভাষা। তাহলে চলিত কাদের ছিল? ওই যে বাকিরা যারা নিম্নবর্ণের চণ্ডাল। হ্যাঁ, এবার বুঝেছেন? তাহলে ওই গুরুদের ভাষা সাধু ভাষা, আর নিম্ন বর্ণের যারা চণ্ডাল তাদের ভাষা ছিল চলিত ভাষা। তাহলে গুরু যারা তারা হলো সাধু, তাই না? আর চণ্ডাল যারা মানে তাদের ভাষা হলো চলিত। ওই যে গুরু আর চণ্ডাল তাদের যে বৈষম্য বললামই, তাই না? তাদের বৈষম্যটা ছিল ভয়াবহ। যদিও এখন তাদের বৈষম্য, সেই বৈষম্য অনেকটাই কি হয়ে গেছে, দূর হয়ে গেছে, তাই না? তাদের বৈষম্য এখন অনেকটাই দূর হয়ে গেছে, কিন্তু তাদের ভাষার যে বৈষম্য, হম হম হম, সেটা এখনো দূর হয় নাই। আমরা কি লিখি পরীক্ষা প্রশ্নে? লেখা থাকে সাধু ও চলিত ভাষার মিশ্রণ কি দূষণীয়। কি দোষ ঘটবে? কি দোষ ঘটবে? বলেন বলেন বলেন। সাধু আর চলিত ভাষা যদি এক হয়ে যায়, এক করা হয়, তাহলে কি দোষ ঘটবে? বলেন, এই দোষের নাম কি? কমেন্টস করেন, কমেন্টসে বলেন এই দোষের নাম কি? সাধু আর চলিত যদি এক হয়ে যায়, তাহলে যে দোষ ঘটবে এই দোষের নাম, এই দোষের নাম হলো গুরু চণ্ডালী দোষ। বলি না, সাধু ও চলিত ভাষার মিশ্রণ দূষণীয়। তাহলে যে দোষ ঘটবে এর নাম হলো গুরু চণ্ডালী দোষ। এই সাধু আর চলিতকে কখনো এক করা যাবে না। তাহলে এই দুটো ভাষার মধ্যে কি আছে? চলিত এবং সাধু ভাষা, এই দুটো ভাষার মধ্যে কি আছে? পার্থক্য আছে। সাধু ভাষা হলো গুরুদের ভাষা। আর গুরুরা কেমন? গুরুরা হলো গুরু গম্ভীর, আভিজাত্যের ঠাট বজায় রেখে চলে। এই সাধু ভাষা সব জায়গায় চলে না, সব জায়গায় ব্যবহার করা যায় না। এই সাধু ভাষার রূপটা কেমন? এই ভাষা হলো গুরু গম্ভীর। এই ভাষা কেমন? এই ভাষা হলো গুরু গম্ভীর এবং কৃত্রিম। এই ভাষা কেমন? গুরু গম্ভীর এবং কৃত্রিম। কারণ হচ্ছে গুরুদের ভাষা, তারা তো গুরু গম্ভীর, তাই না? কিন্তু চলিত ভাষা এটা কেমন? চলিত ভাষা এটা সহজ সরল, সহজ সরল এবং কৃত্রিমতা বর্জিত। কৃত্রিমতা বর্জিত, কথা কি বুঝেছি? তাহলে এই সাধু ভাষা কোথায় ব্যবহার হয় আর চলিত ভাষা কোথায় কোথায় ব্যবহার হয়? ওই যে নাটক, সংলাপ, বক্তৃতা, আলাপ আলোচনা, 10 ফিট উঁচু মঞ্চে সাধু ভাষা ব্যবহার করা যাবে?
না। তাহলে নাটক সংলাপ বক্তৃতায়, নাটক সংলাপ বক্তৃতা এই সমস্ত ক্ষেত্রে সাধু ভাষা ব্যবহার করা যায় না, কিন্তু চলিত ভাষা এগুলো, এই সমস্ত চলিত ভাষা ব্যবহার করা যায় যায় যায়। ঠিক আছে, নাটক সংলাপ বক্তৃতা এগুলো এই সমস্ত ক্ষেত্রে চলিত ভাষা ব্যবহার করা যায়। আচ্ছা, সাধু এবং চলিত ভাষা এই দুটো ভাষার মধ্যে কতগুলো ক্ষেত্রে আমি সর্বনাম, অব্যয়, ক্রিয়া এই সমস্ত ক্ষেত্রে কি বললাম, সর্বনাম, তারপরে অব্যয়, ক্রিয়া, এই সমস্ত ক্ষেত্রে সাধু চলিতের রূপের পার্থক্য হয়। সাধু ভাষায় এই রূপটা কেমন হয়, বৃদ্ধি পায়। যেমন সাধু ভাষায়, আচ্ছা আমি এখানে আলাদা করে লিখি, এটা হলো সাধু, আর এই পাশে লিখবো চলিত। সাধু ভাষায় কি হয়, সর্বনাম, যেমন তাহারা। সাধু ভাষায় এই রূপটা কেমন, বৃদ্ধি পাচ্ছে, কিন্তু চলিত ভাষায় কি হবে, তারা। চলিত ভাষায় কি হচ্ছে, তারা। তাহলে সর্বনাম এক্ষেত্রে দেখলাম সাধু ভাষার রূপ বৃদ্ধি পায়, চলিত ভাষা সংকুচিত হয়। অপয়, যেমন হইতে, চলিত কি হবে, হতে, তাই না? তারপরে ক্রিয়া, যেমন লিখিতেছি, লিখিতেছি, চলিত কি বলবো, লিখছি। তাহলে সর্বনাম, অব্যয়, ক্রিয়া এই সমস্ত ক্ষেত্রে সাধু ভাষার রূপটা বৃদ্ধি পায়, আর চলিত ভাষার রূপটা কি হয়, সংকুচিত হয়ে আসে। কথা কি বুঝেছি? আচ্ছা বলেন তো, এই যে সাধু ভাষার রূপ তাহারা, এই রূপটা কখনো পরিবর্তন হয় না, সাধু ভাষার রূপ অপরিবর্তিত, কিন্তু চলিত ভাষার রূপটা কি হয়, পরিবর্তিত হয়। চলিত ভাষার রূপটা পরিবর্তিত। তাহলে সর্বনাম, অব্যয়, ক্রিয়া এ সমস্ত ক্ষেত্রে সাধু ভাষার রূপ বৃদ্ধি পায়, আর চলিত ভাষা কি হয়, সংকুচিত হয়। সাধু ভাষার রূপটা কি হয় না, পরিবর্তন হয় না, এটা কি অপরিবর্তনীয়, তাই না? সাধু ভাষার রূপ কি, অপরিবর্তনীয়। আর চলিত ভাষা এটা পরিবর্তনশীল, পরিবর্তনশীল। চলিত ভাষার রূপ পরিবর্তনশীল। ঠিক আছে। আচ্ছা, আমাদের বাংলা ভাষায় যে শব্দ আছে, এই শব্দগুলোর মূল উৎস কয়টা? বাংলা ভাষায় যত শব্দ আছে এই শব্দগুলোর মূল উৎস কয়টা? মূল উৎস হলো পাঁচটা। পাঁচটা উৎস থেকে আমরা বাংলা ভাষায় প্রায় ১.৫ লক্ষ শব্দ পেয়েছি। এই যে পাঁচটা উৎস, এই পাঁচটা উৎসের মধ্যে সাধু ভাষার ব্যবহারটা কোথায় বেশি হয়? সাধু ভাষার রূপ ব্যবহার সবচেয়ে বেশি হয় কোথায়? তৎসম শব্দে। তৎসম শব্দে সাধু ভাষার ব্যবহার বেশি। আর অন্যান্য তদ্ভব, দেশি, বিদেশি, তদ্ভব, দেশি, হ্যাঁ, তারপরে বিদেশি, এই সমস্ত ক্ষেত্রে চলিত ভাষার ব্যবহার বেশি। তাহলে সাধু এবং চলিত ভাষার মধ্যে তাদের বৈশিষ্ট্যগত যে বৈসাদৃশ্যগুলো বা পার্থক্যগুলো রয়েছে আমরা দেখলাম। কি দেখলাম? যে সাধু ভাষা এটা গুরু গম্ভীর, আর চলিত ভাষা এটা সহজ সরল এবং কৃত্রিমতা বর্জিত। সাধু ভাষার রূপ কি হয়,
সাধু ভাষার রূপ এটা এটা সাধারণত পরিবর্তন হয় না, এটা অপরিবর্তনীয়। আর চলিত ভাষার রূপ পরিবর্তনশীল। সাধু ভাষা নাটক, সংলাপ, বক্তৃতা এই সমস্ত ক্ষেত্রে কি হয় না, ব্যবহার করা যায় না, কিন্তু চলিত ভাষা ব্যবহার করা যায়। আর আমাদের সাধু চলিত ভাষার রূপের পার্থক্য হয় কোথায়? সর্বনাম, অব্যয়, ক্রিয়া। সাধু ভাষার রূপ কোথায় বেশি হয়, ব্যবহার বেশি হয়? তৎসম শব্দে। আর অন্যগুলো হয় কোথায়? চলিত ভাষায়। এই ছিল সাধু চলিতের বৈশিষ্ট্যগত কতগুলো পার্থক্য আমাদের প্রশ্ন আসে। বিশেষ করে এই যে সর্বনাম, অব্যয়, ক্রিয়া এই সমস্ত ক্ষেত্রে সাধু চলিত রূপে পার্থক্য হয়। আর একটা হলো কোন শব্দে সাধু ভাষার ব্যবহার বিষয়। আচ্ছা, তো ভাষা, পৃথিবীতে যত ভাষা আছে ভাষা ব্যবহারকারী জনসংখ্যায় কোন দেশ সবচেয়ে বেশি কথা বলে, তারপরে কোনটি, এই ক্যাটাগরিতে বাংলা ভাষার অবস্থান কত? কি বললাম? ভাষা ব্যবহারকারী জনসংখ্যায়, ভাষা ব্যবহারকারী জনসংখ্যায় তাহলে ভাষা, কোন ভাষা সবচেয়ে বেশি লোক কথা বলে, এই ক্যাটাগরিতে বাংলার অবস্থান হলো কত বলেন, আপনারা বলেন। প্রথম হলো ম্যান্ডারিন, যেটা চীনের ভাষা ম্যান্ডারিন, এই ভাষা সবচেয়ে বেশি লোক কথা বলে। তারপরে বলে স্প্যানিশ, তারপরে বলে ইংলিশ, এরকম। তাহলে বলেন বাংলার অবস্থান কত? কমেন্টস করেন, কমেন্টসে জানান বাংলার অবস্থান কত, বলেন বাংলার অবস্থান কত? আমি লিখে দিয়েছি বাংলার অবস্থান চতুর্থ। আর দাপ্তরিক ভাষা হিসাবে দাপ্তরিক ভাষা হিসেবে বাংলার অবস্থান কত? দাপ্তরিক ভাষা মানে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, আমরা জানি যে জাতিসংঘে কয়টা ভাষা আছে? জাতিসংঘে ভাষা আছে মোট কয়টা? কয়টা? 6টা ভাষা আছে, তাই না? অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে 6টা ল্যাঙ্গুয়েজ সেখানে রয়েছে। অথচ দেখেন যে যেখানে বাংলার অবস্থান চতুর্থ ভাষা ব্যবহারকারী জনসংখ্যায়, সেখানে কি জাতিসংঘের একটা ভাষা হওয়া উচিত ছিল না? কিন্তু সেটা হয় নাই। তো আমাদের আমরা আন্দোলন করে যাচ্ছি যে বাংলাকে যেন ওই যে 6টা ভাষা রয়েছে তারপরে 7ম ভাষা হিসেবে বাংলাকে কি করা হয়, বাংলাকে অন্তর্ভুক্ত করা হয়। তো এখন অবস্থানে আছে কত? দশম। তাহলে দাপ্তরিক ভাষা হিসেবে বাংলার অবস্থান হলো 10। ঠিক আছে, এই তথ্যগুলো একটু খেয়াল রাখবেন। আচ্ছা, এবার আসি এই যে ভাষা, ভাষা পরিবর্তন হয়, কি হয়? ভাষা পরিবর্তনশীল, প্রতিনিয়ত ভাষা পরিবর্তন হচ্ছে। ভাষার বৈশিষ্ট্য, সহজাত বৈশিষ্ট্য কি? ভাষা পরিবর্তন হবে। এখন এই ভাষার পরিবর্তনকে কি করা হয়? ভাষার পরিবর্তনকে নিয়ন্ত্রণ করা হয়। যে কোনো জিনিসেরই পরিবর্তন আছে, তো সেই পরিবর্তনকে যদি নিয়ন্ত্রণ না করা হয়, পরিবর্তন হতে হতে কি হয়ে যাবে? পুরো রূপটাই চেঞ্জ হয়ে যাবে, পুরো চেহারাটাই পাল্টে যাবে। পৃথিবী থেকে অনেক ভাষা হারিয়ে গেছে, অনেক ভাষা বিলুপ্ত হয়ে গেছে। এর কারণটা কি? কারণটা হলো যে এই সমস্ত ভাষাকে নিয়ন্ত্রণ করার জন্য কি ছিল না, কোনো কোনো উপায় ছিল না। ভাষাকে আবার কিভাবে নিয়ন্ত্রণ করে? আচ্ছা, একটা দেশ পরিচালনার জন্য কি লাগে? একটা দেশ পরিচালনার জন্য লাগে সংবিধান, ঠিক না? তো একটা ভাষাকে নিয়ন্ত্রণ করার জন্য সংবিধান লাগে। সেটাকে কি বলে? ভাষার সংবিধান কাকে বলা হয়?
ভাষার সংবিধান বলা হয় ব্যাকরণকে। তাকে ব্যাকরণ, এটাকে বলা হয় ভাষার সংবিধান। ব্যাকরণ কি করে? ভাষাকে নিয়ন্ত্রণ করে, ভাষাকে কি করে? ভাষার শুদ্ধ রূপ বজায় রাখতে চেষ্টা করে, সঠিকভাবে ভাষাকে লিখতে, বলতে, পড়তে ভাষার প্রায়োগিক দিকগুলো খেয়াল রাখে কে? ব্যাকরণ। এই জন্য ভাষার জন্য ব্যাকরণ নাকি ব্যাকরণের জন্য ভাষা? বলেন, ভাষার জন্য ব্যাকরণ নাকি ব্যাকরণের জন্য ভাষা? অবশ্যই ভাষার জন্য ব্যাকরণ, ব্যাকরণের জন্য ভাষা নয়। আগে ভাষার জন্ম হয়েছে, সেই ভাষাকে ঠিকঠাক রাখার জন্য, নিয়ন্ত্রণ করার জন্য ব্যাকরণের দরকার হয়। কথা কি বুঝেছি? এই কারণে ব্যাকরণকে বলা হয় ভাষার সংবিধান। এই যে ব্যাকরণ শব্দটা আমরা বাংলা ভাষায় পেয়েছি, ব্যাকরণ শব্দটা এসেছে বি যোগ আ যোগ ত্রি যোগ অন, এই হলো ব্যাকরণ। আচ্ছা, এখানে ব্যাকরণকে যে আমরা বিশ্লেষণ করলাম, কি পেয়েছি? বি, তারপরে আ, তারপরে ক্রি, তারপরে অন। বলেন তো, এখানে আহ ব্যাকরণ শব্দটা তো অবশ্যই সংস্কৃত শব্দ। শুধু ব্যাকরণই না, ব্যাকরণের মধ্যে যতগুলো অধ্যায় আছে, এই যে যত অধ্যায়ের নাম জানি, কি সন্ধি, কারক, সমাস, বিভক্তি, উপসর্গ, অনুসর্গ, যা জানি, প্রত্যেকটা শব্দ এসেছে সংস্কৃত ভাষা থেকে। তো এখানে ব্যাকরণ এসেছে সংস্কৃত ভাষা থেকে, তাহলে এখানে শব্দটা বিশ্লেষণ করে যা পাচ্ছি সেগুলোও কিন্তু সংস্কৃত। যেমন বি, এটা কি? একটা উপসর্গ, আর এক ভেজাল। বি উপসর্গ, কিন্তু উপসর্গ কয় প্রকার এটা আমরা আলোচনা করব। উপসর্গের মধ্যে বাংলা উপসর্গ আছে, তৎসম উপসর্গ আছে। এখন এই যে বি, বি উপসর্গ, এটা কি উপসর্গ? দেশি নাকি তৎসম? এটা তৎসম উপসর্গ। কারণ তৎসম উপসর্গ দিয়ে তৎসম শব্দ তৈরি হয়। যেহেতু ব্যাকরণে এটা তৎসম শব্দ, সুতরাং এটা কি হবে? বিটা উপসর্গ এবং তৎসম উপসর্গ। আর এটা কি? এটাও কিন্তু উপসর্গ, বি উপসর্গ, আ উপসর্গ, দুইটাই তৎসম উপসর্গ। এই যে বললাম, আ, এটাও দেশি উপসর্গ আছে, তৎসম উপসর্গ আছে, চারটা উপসর্গ আছে। আ, সু, বি, নি। আসবানি, আসবানি মানে আ, স, ব আর ন। আসবানি, আসুবিনি, এই চারটা উপসর্গ দুটোতেই আছে। তাহলে বি, আ, এই দুটোই তৎসম উপসর্গ। ক্রিটা কি? ক্রিটা হলো ধাতু, ক্রিটা হলো ধাতু। অনটা কি? অনটা হলো প্রত্যয়। তার মানে প্রত্যয়, এখানেও তো দেশি আছে আর তৎসম আছে, তাহলে অনটা কি প্রত্যয় হবে? অনটা হবে তৎসম প্রত্যয়। অনট, অনটের ট বাদ দিয়ে অন প্রত্যয়টা যুক্ত করেছে। কথাটা বুঝেছি? তাহলে ব্যাকরণকে বিশ্লেষণ করে আমরা কি পেলাম? বি যোগ আ যোগ ক্রি যোগ অন। আচ্ছা, ব্যাকরণ কি করে ভাষাকে? ব্যাকরণ ভাষাকে কি করে? ব্যাকরণ ভাষাকে নিয়ন্ত্রণ করে। ব্যাকরণ ভাষাকে কি করে? ভাষাকে নিয়ন্ত্রণ করে। ব্যাকরণ ভাষাকে নিয়ন্ত্রণ করে, তাই তো? আচ্ছা, তাহলে ব্যাকরণ ভাষাকে যে নিয়ন্ত্রণ করে, ভাষার কোন বিষয়গুলোকে ব্যাকরণ নিয়ন্ত্রণ করে? কি পুরো পুরো বাংলা মানে যা বলে সবকিছুকে নিয়ন্ত্রণ করে? তাহলে ভাষা চলবে কিভাবে? চলতে পারবে না। ভাষা নিয়ন্ত্রণ করার, ভাষাকে ঠিকঠাক রাখার জন্য কতগুলো বিষয় নিয়ে ব্যাকরণ আলোচনা করে। তো বাংলা ভাষাকে যে বাংলা ব্যাকরণ নিয়ন্ত্রণ করে, এক্ষেত্রে বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় কি কি? বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় চারটা। একটা হলো ধ্বনি সংক্রান্ত, একটা হলো ধ্বনি, আর একটা হলো শব্দ, আর একটা হলো বাক্য এবং অর্থ।
এই চারটা হলো ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয়। তো ধ্বনি নিয়ে ব্যাকরণ যে আলোচনা করে সেটাকে আমরা কি বলি? সেটাকে বলা হয় ধ্বনি তত্ত্ব। শব্দের যে আলোচনা এটাকে বলা হয় শব্দ তত্ত্ব। বাক্যের যে আলোচনা এটাকে বলা হয় বাক্য তত্ত্ব। আর অর্থ সংক্রান্ত যে আলোচনা এটাকে বলা হয় অর্থ তত্ত্ব। তাহলে প্রশ্ন যদি আসে ব্যাকরণের প্রধান বাংলা ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় কয়টি, তাহলে প্রধান আলোচ্য বিষয় চারটা। একটা হলো ধ্বনি তত্ত্ব, একটা শব্দ তত্ত্ব, একটা বাক্য তত্ত্ব, আর একটা হলো অর্থ তত্ত্ব। ঠিক আছে? এরপর এই যে প্রধান চারটা আলোচ্য বিষয় এদের যে ইংরেজি পরিভাষা এটা পরীক্ষায় আসে, ভেরি ইম্পর্টেন্ট। ধ্বনি তত্ত্বকে কি বলে? ধ্বনি তত্ত্বকে ইংরেজিতে বলা হয় ফনোলজি। শব্দ তত্ত্বকে বলে মরফোলজি। বাক্য তত্ত্বকে বলা হয় সিনট্যাক্স। অর্থ তত্ত্বকে বলা হয় সিমান্টিক্স। দেখেন এই চারটা মনে রাখবেন: ফনোলজি, মরফোলজি, বাক্য তত্ত্বকে সিনট্যাক্স, আর অর্থ তত্ত্বকে সিমান্টিক্স। এই চারটা কথা মনে রাখবেন। তো এগুলো এগুলো কি ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয়, এই চারটা। এখন এই যে চারটা প্রধান আলোচ্য বিষয় এগুলোর মধ্যে আবার কি হয়, এগুলোর মধ্যে যে আহ যেমন ধ্বনি তত্ত্ব এটার অন্তর্ভুক্ত যে বিষয়গুলো আছে, কিংবা শব্দ তত্ত্বের যে অন্তর্ভুক্ত বিষয়গুলো আছে, বাক্য তত্ত্বের যে বিষয়গুলো আছে, প্রত্যেকটা থেকে প্রশ্ন আসে। যেমন ধ্বনি তত্ত্ব অনেকবার প্রশ্ন এসেছে, সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়, নত্যবিধান সত্যবিধান ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়, এরকম প্রশ্ন এসেছে। তাহলে আমাদের একটু জানতে হবে এখন যে এর অন্তর্ভুক্ত বিষয়গুলো কি কি। যেমন ধ্বনি তত্ত্ব, ধ্বনি তত্ত্বের মধ্যে কোন বিষয়গুলো আলোচিত হয়ে থাকে? একটা হলো দেখা যাচ্ছে তো না? হ্যাঁ, আমি এখান থেকে লিখছি। একটা হলো ধ্বনি ও বর্ণ, তারপরে ধ্বনি পরিবর্তন, ধ্বনি পরিবর্তন পরীক্ষায় যেগুলো আসতে পারে বা যেই সাধারণত যেগুলো ভেঙে ভেঙে তো অনেক কথা বলা যায়, কিন্তু সবগুলো দরকার নেই। যেভাবে স্পেসিফিক যেভাবে পরীক্ষা আসতে পারে আমি ওইভাবে নামগুলো লিখে দিচ্ছি। ধ্বনি বর্ণ, তারপর ধ্বনি পরিবর্তন, এরপরে নত্ব বিধান, নত্ব ও সত্য বিধান একসাথে লিখে দিলাম। নত্ব সত্য বিধান, তারপরে হলো সন্ধি। আচ্ছা বলেন তো, বানান এটা ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? বানান এটা ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? আপনারা কমেন্টসে বলেন। বানান এটা ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? দেখি কমেন্টসে বলেন তো, কমেন্টসে বলেন বানানটা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়। হুম, বানান এটা ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয়। তাহলে ধ্বনি তত্ত্বের মধ্যে ধ্বনি বর্ণ পেলাম, ধ্বনি পরিবর্তন পেলাম, সন্ধি পেলাম, নত্যবিধান সপ্তবিধান পেলাম, আর বানান পেলাম। প্রশ্ন আসলে ওই সন্ধি থেকে আসে যে সন্ধি কোন অংশে, বা নত্যবিধান সপ্তবিধান কোন অংশে, বানান কোন অংশে, এগুলো আসে। ঠিক আছে, এই গেল আর ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয়। এবার আমি বাক্য তত্ত্বের গুলো বলবো। আমি আপনাদের বলে দিলেই পারতাম, দেখে নিন। তো দেখে আপনারা নেন, কিন্তু কেউ কেউ টাইম পাবেন না, দেখা যায় যে খাতা ওইখানে ফাঁকা রয়ে যাবে। এই গেল ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয়। এবার আসেন
বাক্য তত্ত্ব, বাক্য তত্ত্বের আলোচ্য বিষয়গুলো কি কি? একটা হলো শব্দ তত্ত্ব, শব্দ তত্ত্বের আলোচ্য বিষয় কি কি? একটা হলো শব্দ প্রকরণ, তারপরে হলো পদ প্রকরণ, প্রকরণ শব্দের অর্থ কি বলেন? প্রকরণ শব্দের অর্থ কি বলেন তো? প্রকরণ শব্দের অর্থ কি? প্রকরণ শব্দের অর্থ কি? প্রকরণ শব্দের অর্থ হলো অধ্যায়। কি প্রকরণ শব্দের অর্থ কি? অধ্যায়, অধ্যায়। তাহলে শব্দ প্রকরণ, শব্দের মধ্যে যা আছে, কি আছে? শব্দ, গঠন অনুসারে শব্দ, অর্থ অনুসারে শব্দ, তারপরে 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 কি উচ্চ অনুসারে শব্দ আছে না, সবগুলো এর মধ্যে পড়বে। বিরুক্ত শব্দ যদিও এর মধ্যেই পড়ে, তারপরে আমি বিরুক্ত শব্দটাকে আলাদা করে নিচ্ছি। বিরুক্ত শব্দ, হ্যাঁ, পদ প্রকারের মধ্যে যা আছে, যত প্রকারের পদ আছে সবগুলোই এর অন্তর্ভুক্ত। তারপরে আর কি আছে? এর মধ্যে আছে কারক ও বিভক্তি, কারক ও বিভক্তি। আর কি আছে? তারপরে সমাস, তারপরে উপসর্গ, তারপরে অনুসর্গ, তারপরে প্রত্যয়, আর কি লিঙ্গ বা লৈঙ্গিক শব্দ, লিঙ্গ বা লৈঙ্গিক শব্দ, বচন, বচন বা বাচনিক শব্দ, পুরুষ, প্রত্যয়, প্রত্যয় এখানে আরেকটা লেখেন ধাতু, প্রত্যয় ধাতু, লিখেছেন? এগুলো হলো শব্দ তত্ত্বের আলোচ্য বিষয়। পরীক্ষা দিয়ে দিল কি যে ধাতু ব্যাকরণের পুরো অংশের আলোচ্য বিষয়। আপনারা একটু লিখে নেন, দ্রুত দ্রুত একটু লিখে ফেলেন। ঠিক আছে, আচ্ছা, এবার আসি বাক্য তত্ত্ব। বাক্য তত্ত্বের মধ্যে কি? বাক্য প্রকরণ, তারপরে বাচ্য, তারপরে উক্তি, তারপরে প্রবচন, প্রবাদ প্রবচন আর কি, হ্যাঁ, তারপরে বিরচন, তারপরে বাগধারা, তারপরে বাক্য সংকোচন, বাক্য সংকোচন, বাক্য সংকোচনকে কি বলে? এক কথায় প্রকাশ যেটাকে বলে, তাই না? তারপরে বিরাম চিহ্ন, বিরাম চিহ্ন, ঠিক আছে? এগুলো হলো বাক্য তত্ত্বের আলোচ্য বিষয়। প্রত্যেকটা টপিকই গুরুত্বপূর্ণ, সবখান থেকে এই প্রশ্ন আসতে পারে, প্রত্যেকটা টপিকের উপরে আমাদের দখল আনতে হবে।
হয়েছে লেখা? ওকে। এবার আসেন অর্থতত্ত্ব। একটা হলো শব্দের অর্থ বিচার, একটা হলো বাক্যের অর্থ বিচার। এটাকে আরেকটু স্পেসিফিক যদি আমি বলি, শব্দার্থ, তারপরে বাক্যার্থ, মানে শব্দের মুখ্য অর্থ, গৌণ অর্থ, বাক্যের মুখ্য অর্থ, গৌণ অর্থ, তাই না? তারপরে বাগার্থ। মূলত অর্থতত্ত্ব, যেটা অর্থতত্ত্বের প্রত্যেকটা শব্দের শেষে দেখবেন লেখা আছে কি অর্থ, শব্দার্থ, তারপরে মুখ্যার্থ, শব্দের মুখ্যার্থ, গৌণার্থ, বাগার্থ, তারপরে সমার্থ, তারপরে বিপরীতার্থ। এগুলো হলো মানে বাক্য তত্ত্বের আলোচ্য বিষয়। ঠিক আছে? তো এগুলো একটু খেয়াল রাখতে হবে। খেয়াল রাখতে হবে এই কারণে এখান থেকে প্রশ্ন আসে এবং ভেরি ইম্পর্টেন্ট, যে কোনোটাই দিয়ে দিতে পারে। অর্থ সংক্রান্ত যেগুলো আমরা এখানে কি দেখলাম, যে শব্দের শেষে সাধারণত অর্থ শব্দটা যুক্ত। আচ্ছা, তাহলে এই যে ভাষা, বাংলা ভাষার জন্ম হয়েছে, তাহলে বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল কত? বাংলা ভাষার যে আদি স্তর, সেটা বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল, সেটা কত? এই আদি স্তরের স্থিতিকাল নিয়ে দুটো কথা এসেছে। একটা হলো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি বলেছেন 650 থেকে 1200 খ্রিস্টাব্দ, 650 থেকে 1200 খ্রিস্টাব্দ, কে বলেছেন? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। কিন্তু ডক্টর সুনীতি কুমার, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় তিনি বলেছেন 950 থেকে 1200 খ্রিস্টাব্দ। এটা হলো বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল। তো বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল যে তারা নির্ধারণ করেছেন কিসের ভিত্তিতে? এখানে একটা সাহিত্য কর্ম পাওয়া গেছে, সেটার নাম হলো চর্যাপদ। এই চর্যাপদটা কোন সময় লেখা শুরু হয়েছে এবং কোন পর্যন্ত লেখালেখি চলেছে, এই শুরু এবং শেষ, এটার উপরে ভিত্তি করে মূলত বাংলা সাহিত্যের আদি স্তরের স্থিতিকাল নির্ধারণ করা হয়েছে। তো যেটা চর্যাপদের রচনাকাল, ওইটাকে আমাদের গবেষকগণ বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল নির্ধারণ করেছেন। যেহেতু চর্যাপদ ছাড়া আর কোনো সাহিত্যিক নিদর্শন ছিল না, সুতরাং চর্যাপদের রচনাকালটাই বাংলা সাহিত্যের, বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল। বলেন তো, আমাদের যে বাংলা লিপি পেয়েছি আমরা, তাই না? বাংলা লিপি এটা কোথা থেকে এসেছে? বাংলা লিপির উদ্ভব এটা কখন থেকে কিভাবে? বাংলা লিপি, আলো পড়ে গেল না? বাইরের আলো নেভে আসছে, এখন অন্দরমহলের আলোতে আলোকিত হতে হবে।
তো বাংলা লিপি এটার উদ্ভব হয়েছে দুটো। আমি বাংলা লিপি কোথা থেকে আসলো? লিপি, আমি লিপিকে দুই ভাগ করছি। প্রথমত একটা হলো ব্রাহ্মী লিপি, আর একটা হলো খরশ্রী লিপি। লিপিমালা মানে এই যে লিপিমালাকে যে দুই ভাগে ভাগ করছি, মানে প্রাচীন ভারতীয় যে লিপিমালা, হ্যাঁ, প্রাচীন ভারতীয়, প্রাচীন ভারতীয়, হ্যাঁ, ভারতীয়, প্রাচীন ভারতীয় লিপিমালা। অর্থাৎ প্রাচীন ভারতে যেসব ইয়ে ছিল, লিপি ছিল, সেগুলোর মধ্যে দুই ধরনের লিপি পাওয়া যেত। একটা হলো ব্রাহ্মী লিপি, আর একটা হলো খরশ্রী লিপি। এখন এই যে দুই ভাগ করলাম, এই দুটো ভাগের বৈশিষ্ট্য কি? দুইটা ভাগের বৈশিষ্ট্য হলো, যেটা ব্রাহ্মী লিপি ওটা বাম দিক থেকে ডান দিকে লেখা হতো, আর যেটা খরশ্রী লিপি সেটা ডান থেকে বাম দিকে লেখা হতো। বৈশিষ্ট্য দুটো লিখে রাখেন, এই দুটা বৈশিষ্ট্য মনে থাকলে সহজ হবে। ব্রাহ্মী লিপি এটা হলো বাম থেকে ডানে, ব্রাহ্মী লিপির বৈশিষ্ট্য হলো কি বাম থেকে ডানে লেখা হয়। আর খরশ্রী লিপি এটা হলো ডান থেকে, আচ্ছা থেকে কথাটাই লিখে ফেলি আমি, হ্যাঁ, বাম থেকে ডানে লেখা হয়, আর এটা হলো ডান থেকে বামে লেখা হয়। ঠিক আছে? এখন এই ব্রাহ্মী লিপি এটার মধ্যে আবার ভাগ হলো, এটার মধ্যে আবার ভাগ হলো। একটা হলো পূর্বী লিপি, আরেকটা হলো পশ্চিমা লিপি, আরেকটা হলো আহ পূর্ব ভারতীয় লিপি। একটা পূর্বী লিপি, একটা পশ্চিমা লিপি, আর একটা হলো পূর্ব না, এটা মধ্য হবে, মধ্য ভারতীয় লিপি। একটা পূর্বী লিপি, একটা পশ্চিমা লিপি, আর একটা হলো মধ্য ভারতীয় লিপি মালা। বুঝছে? এখন এই পূর্বী লিপি এটা আবার দুই ভাগ হলো, একটা হলো নাগরি লিপি, আর একটা হলো কুটিল লিপি। একটা পূর্বী লিপিকে দুই ভাগ করা হলো, একটা নাগরি লিপি আর একটা হলো কুটিল লিপি। এই যে কুটিল লিপি, এই কুটিল লিপি থেকেই বাংলা লিপির উদ্ভব। দেখেন, তাহলে এখানে এখান থেকেও প্রশ্ন হতে পারে যে বাংলা লিপির উদ্ভব হয়েছে কোন লিপি থেকে। এখানে কয়েকটা ভাগ দিল, একটা হলো ব্রাহ্মী লিপি, একটা খরশ্রী লিপি, এরকম প্রশ্ন অনেকবার এসেছে। তাহলে সেক্ষেত্রে ব্রাহ্মী লিপি। আর যদি ভাগাভাগি করা হয়, কি বললো যে আহ বাংলা লিপির উদ্ভব হয়েছে নাগরি লিপি, তারপরে লিখলো পশ্চিমা লিপি, তারপরে খরশ্রী লিপি, তারপরে কুটিল লিপি। তাহলে কি হবে? এই যে ভাগগুলো মাথায় রাখতে হবে। ছোট প্রশ্ন হতে পারে, এখানে একটা এটাকে কেন্দ্র করে কোশ্চেন হতে পারে। তারপরে এভাবে দিল পূর্বী লিপি, পশ্চিমা লিপি, মধ্য ভারতীয় লিপি, খরশ্রী লিপি। তাহলে কি হবে? এখানে পূর্বী লিপি, তারপরে এই যে নাগরি লিপি, কুটিল লিপি, সেখানে কুটিল লিপি,
ঠিক আছে, এগুলো প্রত্যেকটাই আপনাদের মনে থাকতে হবে, না হলে আপনারা যখন প্রশ্ন করেন যে বাংলা লিপির উদ্ভব হয়েছে কোন লিপি থেকে বা ব্রাহ্মী লিপি থেকে, বাংলা লিপির উদ্ভব হয়েছে কোন লিপি থেকে তুর্কি লিপি থেকে, বাংলা লিপির উদ্ভব হয়েছে কোন লিপি থেকে কুটিল লিপি থেকে, এইগুলো, তাই না? এখন আপনি এক জায়গায় পড়লেন তুর্কি লিপি থেকে এসেছে, আরেক জায়গায় পড়ছেন ব্রাহ্মী লিপি থেকে এসেছে, আর এক জায়গায় দেখলেন কুটিল লিপি থেকে এসেছে। আসলে এসেছে তো কি, এসেছে তো প্রত্যেকটা থেকে, কারণ ওটা থেকে এটা, এটা থেকে এইটা, এটা থেকে এইটা। এই জন্য প্রত্যেকটা ভাগ আপনাদের এভাবে কি করতে হবে, মাথায় রাখতে হবে। এখন এই যে বাংলা ভাষায়, বাংলা ভাষার উপরে, বাংলা সাহিত্যের উপরে, বাংলা ব্যাকরণের উপরে এই যে প্রশ্নগুলো আসে, বিশেষ করে বাংলা ব্যাকরণ, হ্যাঁ, বাংলা ব্যাকরণের যে উদ্ভব, এই সংক্রান্ত কতগুলো তথ্য আপনাদের মনে রাখতে হবে। এখান থেকে বেশ কিছু প্রশ্ন আসে। বাংলা ব্যাকরণ মানে ব্যাকরণ কোথা থেকে আসলো, ব্যাকরণ কখন লেখা হলো, এই যে ব্যাকরণ লেখা হয়েছে এটার উৎস কোথায়? প্রথমে খ্রিস্টপূর্ব 7ম শতকে ব্যাকরণ, আচ্ছা আমাদের একটা ছোট্ট ব্রেক লাগবে, আমরা তো আহ নামাজের সময় কত বাজে, 6টা 44 না? আচ্ছা আর আর 15 মিনিট, আচ্ছা 15 মিনিটের মধ্যে আমরা ক্লাস শেষ করতে পারবো, তাহলে শেষ করেই নামাজ পড়া যাবে। ঠিক আছে, শেষ করেই আমরা নামাজ পড়বো। তো বাংলা ব্যাকরণের মানে ব্যাকরণের যে উদ্ভব হয়েছে সেটা ছিল খ্রিস্টপূর্ব 7ম শতকে। কত? খ্রিস্টপূর্ব 7ম শতকে, খ্রিস্টপূর্ব 7ম শতকে প্রথম আমরা ব্যাকরণ পেলাম একজন সংস্কৃত বৈয়াকরণ, যার নাম হলো পাণিনি। এই পাণিনি তিনি প্রথম কি করলেন, ব্যাকরণ রচনা করলেন সংস্কৃত ভাষায়। তার ব্যাকরণের নাম হলো অষ্টাধ্যায়ী। অষ্টাধ্যায়ী নামে তিনি প্রথম কি করলেন, ব্যাকরণ রচনা করলেন, কিন্তু কোন ভাষায়, সেটা সংস্কৃত ভাষায়। এটা কি আমাদের এই এই উপমহাদেশে, উপমহাদেশে প্রথম। তার আগে ল্যাটিন ভাষায় ভার্রো প্রথম ব্যাকরণ রচনা করেছিলেন পৃথিবীতে, কিন্তু কিন্তু এই উপমহাদেশে প্রথম সংস্কৃত ভাষায় পাণিনি অষ্টাধ্যায়ী যেটা রচনা করেছেন কোন ভাষায়, সংস্কৃত। ঠিক আছে, এটা হলো এই উপমহাদেশে প্রথম ব্যাকরণের ইতিহাস। এরপরে এরপরে ব্যাকরণ রচিত হয়েছে 1734 সালে, 1734 খ্রিস্টাব্দে ব্যাকরণ, বাংলা ব্যাকরণ প্রথম রচনা করা হয়। সেটা করেছিলেন যিনি, তার নাম হলো মনোয়েল, মনোয়েল দা আসমসাউ। মনোয়েল দা আসমসাউ তিনি প্রথম কি করেছেন, বাংলা ব্যাকরণে হাত দিলেন। তো তিনি যে ব্যাকরণ রচনা করেছিলেন সেটার নাম হলো ভোকাবুলারিও, এম ইডিওমা, ইডিওমা বেঙ্গালা, বেঙ্গালা, বেঙ্গালাই পর্তুগুয়েজ,
português নাম vocabulario em idioma bengali português এবং এটা বাকি অংশ হলো dividido 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 em মানে এর পরের অংশটা এটা আসলে এটা না থাক দরকার নেই আপনাদের এতটুকু মনে রাখলে হবে vocabulario em idioma bengali português এটা ছিল কোন ভাষায় এটা ছিল তিনি যে মনোল দাসুরসা রচনা করেছিলেন এটা তিনি রচনা করেছিলেন পর্তুগিজ ভাষায় কোন ভাষায় বলেন পর্তুগিজ ভাষায় পর্তুগিজ ভাষায় পর্তুগিজ ভাষায় তিনি এটা রচনা করেছিলেন পরবর্তীতে এই ব্যাকরণটা 1743 খ্রিস্টাব্দে 1743 খ্রিস্টাব্দে তিনি রোমান হরফে কোন হরফে রোমান হরফে এটা প্রকাশ করলেন পর্তুগালের রাজধানী লিসবন থেকে এত সালে 1743 সালে প্রকাশিত হয় কত 1743 সালে কোথা থেকে পর্তুগালের রাজধানী লিসবন থেকে তাহলে পর্তুগালের রাজধানী লিসবন থেকে এটা রোমান হরফে লিখে রাখেন রোমান হরফে তো এটা হলো প্রথম বাংলা ব্যাকরণ এটা যদিও পুরোপুরি বাংলা ব্যাকরণকে ওইভাবে হাইলাইটস করা হয়নি কিছু কিছু বিষয় এখানে উল্লেখ করা হয়েছিল তো এটা হলো প্রথম ব্যাকরণ কোন ভাষায় তাহলে প্রথম বাংলা ব্যাকরণ রচিত হয় পর্তুগিজ ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ রচনা হয় পর্তুগিজ ভাষায় vocabulario em idioma bengali português এটাকে রচনা করেছেন মনোল দাসুরসা কত সালে 1734 সালে আর এটা কি হয়েছে প্রকাশিত হয়েছে কত সালে 34 কে উল্টিয়ে দেন 34 আর 43 34 কে উল্টিয়ে দিলে কত হয় 43 হয় 1743 সালে পর্তুগালের রাজধানী লিসবন থেকে রোমান হরফে এটা কি করা হয় প্রকাশ করা হয় এটা ছিল পর্তুগিজ ভাষা এবার আসেন আমি উপরে একটু বসে দিলাম হ্যাঁ তাহলে তো হচ্ছে না আচ্ছা ওটা 1 এটা যদি 2 নাম্বার লিখি এবার আসবো 3 নাম্বার এরপর আসলো ইংরেজি ভাষায় ব্যাকরণ 1778 সালে ইংরেজি ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করলেন নাথানিয়েল ব্রাসি হ্যালহেড তিনি প্রথম ইংরেজি ভাষায় ব্যাকরণ রচনা করলেন তার ব্যাকরণের নাম কি গ্রামার অফ দা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রামার অফ দা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ঠিক আছে এটা কত সালে 1778 সালে কে লিখলেন নাথানিয়েল ব্রাসি হ্যালহেড কি নাম গ্রামার অফ দা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ তাহলে প্রথম বাংলা ব্যাকরণ হলো 1734 সালে আর ইংরেজি ভাষায় এটা পর্তুগিজ ভাষায় আর ইংরেজি ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করলেন নাথানিয়েল ব্রাসি হ্যালহেড এবার আসি বাংলা ভাষায় প্রথম কে বাংলা ব্যাকরণ রচনা করেন তো বাংলা ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ আমরা পেয়েছি 1833 সালে আচ্ছা 1833 সালে তার আগে একটু বলে নি আমি যে 1826 সালে
আমাদের এই বাংলায় প্রথম বাঙালি হিসাবে এই বাংলা ভাষার ব্যাকরণ রচনা করলেন রাজা রামমোহন রায়। তিনি 1826 সালে প্রথম বাংলা ব্যাকরণ রচনা করলেন ইংরেজি ভাষায়। কি নাম? বেঙ্গলি গ্রামার ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। কি নাম? বেঙ্গলি গ্রামার ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। পরবর্তীতে এটাকেই তিনি 1833 সালে কে রাজা রামমোহন রায় কি করলেন? ব্যাকরণ রচনা করলেন। এটার নাম তিনি দিলেন গৌড়ীয় ব্যাকরণ। ঠিক আছে, তাহলে এটা হলো বাংলা ভাষার প্রথম বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ। কথা কি বুঝেছি? বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচিত হলো 1833 সালে। তাহলে আমরা কয়টা পেলাম? এই উপমহাদেশে প্রথম ব্যাকরণ পেয়েছি, ব্যাকরণ গ্রন্থ পেয়েছি খ্রিস্টপূর্ব 7ম শতকে পাণিনির কাছে অষ্টাধ্যায়ী নামে। এরপর আমরা প্রথম বাংলা ব্যাকরণের সন্ধান পেলাম ভোকাবুলারিও এম ইডিওমা বাঙ্গালাই পর্তুগিজে। এটা পেয়েছি কার কাছে? এটা পেয়েছি মনুয়েল আসুমসামের কাছে। এটা কত সালে? এটা হলো 1734 সালে। এরপর ইংরেজি ভাষায় ব্যাকরণ পেয়েছি কত সালে? 1878 সালে। কার কাছে? নাথানিয়েল রাসেলের এ গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। এরপরে বাংলা ভাষায় আমরা ব্যাকরণ পেয়েছি কার কাছে? রাজা রামমোহন রায়ের কাছে 1833 সালে। কি নাম? গৌড়ীয় ব্যাকরণ। তাহলে যদি প্রশ্ন আসে যে প্রথম বাংলা ব্যাকরণ কে রচনা করেন বা প্রথম বাংলা ব্যাকরণ রচিত হয় কত সালে, ঠিক আছে, প্রথম ইংরেজি ভাষায় প্রথম বাংলা ভাষার ইংরেজি ভাষায় বাংলা ব্যাকরণ কে রচনা করেন? প্রথম ইংরেজি ভাষায় বাংলা ব্যাকরণ কে রচনা করেন? প্রথম বাংলা ব্যাকরণ কে রচনা করেন? প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমরা এখানে পেয়ে গেছি। ঠিক আছে, এগুলো ব্যাকরণের উদ্ভব নিয়ে প্রশ্নগুলো আসে, ফলে একটু খেয়াল করবেন। আজকের ক্লাসটা শুধু একটু নিয়ম নীতির কোনো ক্লাস নাই, শুধু তথ্যের আলোচনা আমরা এখানে করেছি, তাই না? যে ব্যাকরণ, ভাষা, এই সংক্রান্ত আলোচনাগুলো আজকে আমাদের আছে। তো কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। বাংলা ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় কি কি আমরা এগুলো আলোচনা করলাম, মানে শুধু হেডলাইন গুলো দেখলাম, তাই না? পরবর্তীতে এরপর থেকে আমাদের আলোচনা শুরু হবে প্রত্যেকটা টপিকের উপরে। বলেন, কারা কোনো প্রশ্ন থাকলে বলেন। আচ্ছা, এবার আমরা যে আলোচনাগুলো করলাম কয়েকটা তথ্য আমি বলি। ভাষা মৌলিক উপাদান কোনটি? ভাষার মৌলিক উপকরণ কোনটি? ভাষার মৌলিক উপাদান কোনটি আর ভাষার মৌলিক উপকরণ কোনটি? বলেন। ভাষার মৌলিক উপাদান আমরা জানি, এখানে আমি একটু দেখা যাচ্ছে না, আমি একটু দেখা আপনাদের। সেটা হলো এই যে ভাষা আমি উল্টা দিক থেকে লিখি। প্রথমে হলো ধ্বনি, তারপরে বর্ণ, তারপরে শব্দ, তারপরে পদ, বাক্য, তারপরে আসলো ভাষা। তাহলে একটা ভাষার দেখা যাচ্ছে তো না, একটা ভাষার মৌলিক উপাদান হলো ধ্বনি, একটা ভাষার মৌলিক উপাদান ধ্বনি, আর একটা ভাষার উপকরণ এটা হলো বাক্য। তাহলে
ভাঙলে কি পাওয়া যায়? শব্দ। শব্দকে ভাঙলে কি পাওয়া যায়? বর্ণ। বর্ণকে ভাঙলে কি পাওয়া যায়? বর্ণকে পাওয়া যায় ধ্বনি। ঠিক আছে? তাহলে যদি আসে যে শব্দের মৌলিক উপাদান কোনটি? শব্দের মৌলিক উপাদান ধ্বনি। ঠিক আছে, আজকে এই ছিল মোটামুটি আমাদের আলোচনা। এখানে নেক্সট দিন আমরা এখান থেকে আলোচনা শুরু করব। আশা করি পরবর্তী ক্লাসগুলো আপনাদের আরো প্রাণবন্ত হবে। আমরা তো মূল টপিকে চলে যাব, তাই না? আজকে শুধু আমরা কিছুটা প্রাথমিক ধারণা পেলাম। তাহলে আজকে এই পর্যন্তই রাখলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আবারও দেখা হবে। আর আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে, কোনো কমেন্টস জিজ্ঞাসা থাকলে সেটা আপনারা কমেন্টসে করবেন। পরবর্তীতে ইনশাআল্লাহ আমরা এগুলো নিয়ে আরো ডিসকাস করব। তো ঠিক আছে, সবাইকে শুভকামনা সবার জন্য থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।